মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। অপরাজিতাদের বাড়ির সামনেই রাস্তা। সেই রাস্তার উল্টো দিকেই একটা চায়ের দোকান আছে। অনুপমদা দোকান চালায়। সেই দোকান থেকে ভেসে আসছে রেডিওর শব্দ। সমস্ত কলকাতা জেনে নিচ্ছে আজকের আবহাওয়ার খবর। রাইমা বলল, এই আমাদের কিন্তু আজ অফিস যেতে হবে। কি মজা হচ্ছে আমার! ছোট্টবেলার বন্ধুদের সাথে একসাথে স্কুলে যেতাম, এখন আবার বন্ধুর সঙ্গে অফিস যাব। অপরাজিতা বলল, আমার তো কোনোদিন কোনো বন্ধু ছিল না। তবে জানিস, সৌমিক আমাকে প্রথম দিন অফিসে দিয়ে এসেছিল। ওর হাত ধরে আমি গেট দিয়ে ঢুকেছিলাম। খুব ভয় লাগছিল। অনেকদিন পর আবার অতগুলো নতুন মানুষের সামনে যাওয়া তো। তবে সৌমিক বলেছিল, দেখিস ঠিক একটা বন্ধু পাবি। আর এখন আমি তোকে পেয়েছি। তুই না থাকলে চাকরিটা বোধহয় আমি করতেই পারতাম না। 2 দিনে বিরক্ত হয়ে ছেড়ে দিতাম। রাইমা বলল, শুধু শুধু বার খাওয়াস না তো। তোর কন্টেন্ট মিস্টার চ্যাটার্জি সবচেয়ে বেশি পছন্দ করে। অপরাজিতা বলল, কিন্তু মিস্টার চ্যাটার্জি তো আমার সঙ্গে কাজ কাটিয়ে গড়িয়াহাট যায় না, লাঞ্চও শেয়ার করে না। তাই ওই অফিসে মিস্টার চ্যাটার্জির থেকেও তুই আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রাইমা বলল, শোন, কাজের জায়গায় এত ইমোশনাল হলে চলে না, বুঝলি? সবসময় নিজের ফায়দা বুঝে কাজ করবি। অপরাজিতা এবার হেসে উঠল, বলল, বাবা রাইমা, তুই এত বুঝিস? তাহলে দিনের পর দিন তোকে দিয়ে লোকে এত নিজের কাজ করিয়ে নেয় কি করে? রাইমা বলল, কই আর। অপরাজিতা ওকে কথা শেষ করতে দিল না, থামিয়ে দিয়ে বলল, তুই কতদিনে বুনিদির ডিজাইন করে দিয়েছিস? রাইমা বলল, আরে সে তো তখন ওর ননদ প্রেগনেন্ট, তাই জন্য তুই ওর সংসারের দায়িত্ব নিয়ে নিলি। বলেই অপরাজিতা উঠে পড়ল। রাইমা কিছু একটা বলতে যাচ্ছিল, অপরাজিতা বলতে দিল না। বলল, আর বিছানায় পড়ে থাকিস না, ল্যাদ না খেয়ে উঠে পড়। একটু হেঁটে চাটা খেয়ে আসি। রাইমা কোলবালিশ জড়িয়ে ধরল, তারপর আদুরে গলায় বলল, আর 10 মিনিট শুই। অপরাজিতা গম্ভীরভাবে বলল, একদম না, এখনো না উঠলে আর অফিসে যাওয়া যাবে না। উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়। আমি যেন বাথরুম থেকে বেরিয়ে দেখি তুই সোজা হয়ে দাঁড়িয়ে আছিস। বাথরুমে ঢুকে গেল অপরাজিতা। রাইমাও ওর কথা মতোই উঠে পড়ল বিছানা থেকে। মনে মনে ভাবল, কই, ওর মা তো আজকাল আর ওকে এরকম বকে না। অপরাজিতার বকুনিতে যে আপন করে নেওয়ার টান আছে, সেটা খুব দরকার। সব মানুষের জীবনেই বোধহয় একটু আধটু শাসন প্রয়োজন হয়। অপরাজিতা ঘরে ঢুকে দেখল রাইমা চুল আঁচড়াচ্ছে। ও বলল, 7 সকালে তোকে কে দেখবে রে? রাইমা বলল, আমি রাস্তায় বেরোলেই সবাই দেখে আমায়, হিংসে করিস না, বুঝলি? অপরাজিতা বলল, হয়েছে, এবার বেরোই। খুব রোদ উঠে গেলে আর ভালো লাগবে না, গরম করবে। চল চল চল। কথা শেষ করে রাইমার হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে এলো রাস্তায়। ভোরের রোদ্দুরে রাস্তাঘাট সবকিছুই খুব সুন্দর দেখায়। 2 বন্ধু অনুপমদার দোকানে গিয়ে বসল। অপরাজিতা বলল, 2 কাপ চা দিও অনুপমদা। তারপর রাইমার দিকে ফিরে বলল, বিস্কিট খাবি? এখানে খুব সুন্দর বাদাম দেয়া একটা বিস্কিট আছে, দাঁড়া নিয়ে আসি। রাইমাকে হ্যাঁ না কিছুই বলতে দিল না অপরাজিতা। নিজেই উঠে গিয়ে বিস্কিট নিয়ে এলো। রাইমা বলল, এই আমি জানি, এগুলো খুব টেস্টি। কিছুক্ষণের মধ্যেই গরম চা দিয়ে গেল অনুপমদা। রাইমা বলল, ইস, আমাদের সৌমিকদাকে ডাকা উচিত ছিল, বেচারা একা একা আছে। অপরাজিতা বলল, কিচ্ছু বেচারা নয়, নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কথা শেষ করার পরেও অপরাজিতা দেখল রাইমা কোনো কথা বলছে না, চুপ করে চায়ের কাপের দিকে তাকিয়ে আছে। ও রাইমাকে ধাক্কা দিয়ে বলল, চাটা কি করে ঠান্ডা হয় দেখছিস নাকি? খা তাড়াতাড়ি। রাইমা বলল, শোন না, আমাকে একটা সাজেশন দিয়ে দেখি। অপরাজিতা জিজ্ঞেস করল, কি ব্যাপারে? রাইমাকে একটু অপ্রস্তুত দেখাচ্ছিল। ও ইতস্তত করে বলা শুরু করল,
মানে তোর কি যে বলি। অপরাজিতা অনেকক্ষণ ধৈর্য ধরে থেকে আর পারল না, ধমক দিল রাইমাকে। বলল, আরে কি এমন কথা যে এত আমতা আমতা করতে হচ্ছে, বল না চটপট। ধমক খেয়ে রাইমা বলে বসল, ডেটে যাব সৌর্যতার সঙ্গে। অপরাজিতা এবার বিরক্তি দেখালো, বলল, হ্যাঁ রে, আমি তো তোকে আমার জীবনের সব কথাই বলে দিলাম, আর তোর আমাকে এইটুকু সামান্য একটা কথা বলার জন্য এত তোতলাতে হবে? এত লজ্জা কোথায় রাখিস বলতো? যে কথাটা সোজাসুজি বললেই মিটে যায়, তার জন্য আবার এত ভনিতা? বল, কোথায় যাওয়ার কথা ভাবছিস? রাইমার জন্য এতক্ষণে ব্যাপারটা সহজ হলো। ও বলল, আরে সেটাই তো বুঝতে পারছি না। প্রথমবারের ডেট, লেক বা ডিনার, এগুলো তো সবাই করে। কিছু একটা অন্যরকম ভাবছিলাম। প্রথমে ভাবছিলাম সিনেমায় যাব, কিন্তু সৌর্যতা যেরকম সিনেমা দেখে সেরকম কিছুই চলছে না আপাতত। অপরাজিতা বলল, তুই কিরকম জায়গা চাইছিস? রাইমা বলল, খুব দূরে কোথাও না, কাছেই, অথচ কলকাতার কোলাহল নেই সেখানে। অপরাজিতা বলল, সিমেট্রি যেতে পারিস। সৌর্যতা যেরকম পোয়েটিক, ওর ভালো লাগবে। রাইমাকে দেখেই অপরাজিতা বুঝতে পারল ও প্রচণ্ড আনন্দ পেয়েছে। অপরাজিতাকে জড়িয়ে ধরল রাইমা, বলল, তুই বেস্ট, জানিস তো, মানে বেস্টেস্ট, না না আরো সুপারলেটিভ কিছু। অপরাজিতা বলল, ছাড় ছাড়, গায়ে গরম চা পড়লে খুব মারবো কিন্তু। রাইমা বলল, তোরাও কি প্রথমবার সিমেট্রি গেছিলি? অপরাজিতা বলল, না, আর আমাদের তো ঠিক প্রথম নয়, দ্বিতীয়বার, তবে ডেট নয়, অ্যাপয়েন্টমেন্ট। বলেই হেসে উঠল। রাইমাও হাসল, জিজ্ঞেস করল, কিরকম কেসটা? অপরাজিতা চায়ের ভাঁড়টা তাক করে ছুঁড়ল ডাস্টবিনে, তারপর উঠে পড়ে বলল, চ হাঁটতে হাঁটতে শোনাচ্ছি। অপরাজিতা আর রাইমা হাঁটছিল সোজা রাস্তা ধরে। একটু এগোলেই একটা পুরনো মসজিদ আছে, সেই পর্যন্ত গিয়ে ওরা আবার ফিরে আসবে, অপরাজিতারই প্ল্যান। হাঁটতে হাঁটতেই অপরাজিতা বলতে শুরু করলো, সেদিন রাতে মায়ের পাশে শুয়ে দারুণ ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙতেই দেখলাম রাতে সৌমিকের শেষ মেসেজটার রিপ্লাই দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠে মেজাজ ভালো ছিল, ওকে লিখলাম, গুড মর্নিং। সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমার জন্য মন কেমন করছে? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। খানিক ভেবে আমি কড়া হাবভাব করেই লিখলাম, এটাকে ভদ্রতা বলে, মন কেমন নয় মনের ডাক্তারবাবু। উত্তর এলো, তাহলে ডাক্তারবাবু জানতে চায় নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে। পরের দিন আমার একটা ইন্টারনাল ছিল, আমি লিখলাম, পরশু হলে মন্দ হয় না। সৌমিক উত্তর দিয়েছিল, অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমার আর কি, আপনিই সুস্থ হবেন দেরিতে, ক্ষতিটা আপনার, বুঝলেন? আমি অপেক্ষা করব, ফাইনাল তাহলে। কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো? আমি বললাম, কেন, আপনার ক্লিনিকে। সৌমিক বলল, আপনি মিউজিয়াম ভালোবাসেন? মিউজিয়াম? মিউজিয়ামের প্রতি ভালো খারাপ কোনো রকম অনুভূতি আমার ছিল না। মিউজিয়াম ব্যাপারটা ইতিহাস ধরে রাখার একটা জায়গা, শুধু ফ্যাক্ট জমা করার প্রসেস। আর আমি ছোট থেকেই কল্পনাপ্রবণ মানুষ, বুঝতেই পারছিলাম সৌমিক মিউজিয়ামেই যেতে চাইছে, তাই ইচ্ছে না থাকলেও বললাম, যাওয়াই যায়। সৌমিক বলল, আমি সেই ছোটবেলায় ইন্ডিয়ান মিউজিয়ামে গেছিলাম, বুঝলেন, এখন আবার যেতে পারলে ভালোই লাগবে। আমি রাজি হয়ে গেলাম। সৌমিক বলল, তাহলে পরশু দেখা হচ্ছে, আপনার বাড়ির সামনেই আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। না না থাক, সামনেটা একটু বাড়াবাড়ি, গলির মোড়েই দেখা করব, 11টা, অসুবিধে হবে না তো? আমি জানালাম, কোনো অসুবিধে হবে না। কিন্তু একটা সত্যি কথা বলি তোকে, এটা আমি সৌমিককেও বলিনি কখনো, বললেই বেশি ভাও খাবে। রাইমা বলল, কি রে?
অপরাজিতা বলল, শেষ মেসেজের পর থেকে আমি 2 দিন ধরে অপেক্ষা করেছিলাম ওই দিনটার জন্য। বারবার মনে হচ্ছিল কখন দেখা হবে, কখন দেখা হবে, সৌমিকের সঙ্গে কখন আবার কথা বলবো, অনেক কথা। মসজিদে ভোরের আজান শুরু হয়েছে। এই সময় আকাশটাও পরিষ্কার থাকে। রোদের তাপ বেড়েছে কিছুটা। রাইমা আর অপরাজিতা ফেরার রাস্তা ধরল। গেটের তালা খুলে অপরাজিতা ভেতরে ঢুকল। ওর পেছন পেছন ঢুকল রাইমা। ঢুকেই দেখল দিদুন ঘুম থেকে উঠে পড়েছে। 1 বালতি জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে ভরছে। অপরাজিতা বলল, দিদুন, তুমি আবার সকাল সকাল উঠেই জল ঘাঁটতে শুরু করেছ? দিদুন বলল, কই আর জল ঘাঁটতে দিস তোরা, যন্ত্রই তো সব কাজ করে দেয়। অপরাজিতা বলল, তুমি এই বয়সে সব কাজ করবে না, এটাই স্বাভাবিক। দিদুন রাইমার দিকে তাকিয়ে বলল, দেখলি রাইমা, তোর বন্ধু এই সুযোগে আমাকে কেমন বুড়ি বলে দিল। রাইমা হেসে উঠল। অপরাজিতা বলল, সত্যি দিদুন, তোমাকে মা যে বকে না, একদম ঠিক করে। চল ওপরে। সিঁড়িতে উঠতে উঠতে ওরা শুনতে পেল দিদুন চেঁচাচ্ছে, লুচি খাবি, জল খাবারে, ময়দা মাখবো? রাইমা বলল, হ্যাঁ হ্যাঁ খাবো। অপরাজিতা ঘরে ঢুকেই ধপ করে বসে পড়ল বিছানায়। তারপর বলল, দাঁড়া, আমার ছানাপোনাগুলোর বাড়িতে জানিয়ে দিই আজকে পড়াবো না, শুনে সবকটা আনন্দে নাচবে। রাইমা বলল, হ্যাঁ, আজকে সবার ছুটি, আমরাও কিন্তু অফিসটা আজকে কাটিয়েই দিতে পারি। অপরাজিতা বলল, ভুলেও এসব ভাবিস না, তোর মতি গতি দেখেই আমি বুঝেছি এরকম একটা প্ল্যান করছিস। রাইমা বলল, আমি একটা শর্তেই অফিসে যাব, অফিসে ঢোকার আগে তোর প্রেমের গল্পটা শেষ করতেই হবে। অপরাজিতা বলল, কত অবধি বললাম তখন? রাইমা ধরিয়ে দিল, ওই যে পরশু সকাল 11টা ইন্ডিয়ান মিউজিয়াম। অপরাজিতা বলল, হ্যাঁ, রাইট রাইট। তা ফাইনালি দিনটা এলো। সেদিন সকাল থেকেই বুঝতে পারছি ভেতর ভেতর কেমন একটা ভয় করছে, কিছু একটা হয়েছে আমার, এরকম আগে কখনো হয়নি। এই অনুভূতিটাকে কি বলে আমি জানি না, শুধু মনে হচ্ছিল সৌমিকের সামনে গেলেই সব ঠিক হয়ে যাবে। এখন বুঝতে পারি প্রেমে পড়েছিলাম আমি। প্রেমে পড়লে ভয় হয়, হারানোর ভয়, না বলে উঠতে পারার ভয়, না বোঝাতে পারার ভয়। কিন্তু তখন তো বুঝিনি এই অনুভূতিটাকেই প্রেম বলে। 1 পা বাড়ালেই বসন্ত। রাইমা বলল, উফ বাবা, শুনেই কি রোম্যান্টিক লাগছে, যখন ঘটেছে যদি দেখতে পেতাম। অপরাজিতা বলল, থাম তুই, গল্পটা শোন। আমার ওই কালো কটকিটা দেখেছিস? রাইমা বলল, হ্যাঁ, ওই কালো আর লালে যেটা। অপরাজিতা মাথা নাড়ল, বলল, হ্যাঁ, ওটাই পড়েছিলাম। গলির মুখে পৌঁছে সৌমিক মেসেজ করেছিল। তারপর বেরিয়ে পড়লাম আমি। দেখলাম সৌমিক নিজেই গাড়ি চালিয়ে এসেছে। আমি পেছনের সিটে বসতে যাচ্ছিলাম, সৌমিক সামনের দরজাটা খুলে দিল। আমি গাড়িতে উঠতেই বলল, বাবা, আপনি তো দারুণ মাঞ্জা দিয়ে এসেছেন। আমি বললাম, আপনি আসেননি কেন? সৌমিক বলল, মানুষের অন্তরটাই আসল, বুঝলেন তো। এই যে আপনি আমার মতো একজন খাঁটি মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন, গর্ব হওয়া উচিত আপনার। আমি বলেছিলাম, তাই না তাই। মিউজিয়ামে পৌঁছতে আমাদের একটু সময় লেগে গেছিল। অফিস টাইম, রাস্তায় ভিড়, এক্সাইড মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল গাড়িটা। সৌমিক হঠাৎ বলল, আপনি গান গাইতে পারেন তাই না? আমি বললাম, কই না তো। সৌমিক বলল, না পারলেও শোনান দেখি একটু। আমি বললাম, মোটেই শোনাবো না। সৌমিক বলল, শোনাতে তো আপনাকে হবেই, এমনি আপনি আমাকে মিথ্যে বলেছেন।
এটা তার পানিশমেন্ট। আমি বললাম, মিথ্যে বলেছি মানে? সৌমিক বলল, আপনি যদি গান গাইতে না পারতেন তাহলে ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এইভাবে তাল দিতেন না। আমি অবাক হয়ে গেলাম। সৌমিক বলল, আপনি কি ভাবছেন বলুন তো? আমি তো পড়াশুনো করেছি মনস্তত্ত্ব নিয়ে। আমি হালকা হেসে বললাম, ঠিক আছে, শোনাচ্ছি। সৌমিক তাকালো আমার মুখের দিকে। আমি শুরু করলাম। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। এই অবধি গাইতেই সৌমিক বলল, আপনার ভালোবাসা নিয়ে তো খুব ব্যথা আছে মনে। আমি বললাম, ধুর, কি যে বলেন। সৌমিক বলল, না, আপনার মাথায় ভালোবাসার কনসেপ্টটা একদম ভুলভাল। দায়িত্ব নিয়ে পাল্টাতে হবে। আমার মনের মধ্যে হঠাৎ কেউ বলে উঠল, দায়িত্বটা কি তুমিই নেবে সৌমিক? ভেবেই চমকে উঠলাম, ধিক্কার জানিয়েছিলাম নিজেকে। কি ভাবছি এসব? টিকিট কেটে মিউজিয়ামে ঢুকতে ঢুকতে 1:30 বেজে গেল। সাদা দেওয়াল চারিদিকে, শান্ত নিস্তব্ধ। এমনিও ওই দিন ছুটির দিন ছিল না, লোকজন একেবারেই ছিল না। ঘুরতে ঘুরতে আমরা দেখছিলাম বহু শতক ধরে তৈরি হওয়া মূর্তি। বারবার ফিরে এসেছে কিছু মূর্তি। সবচেয়ে বেশি দেখলাম অবলোকিতেশ্বর। দিনের পর দিন ধরে জমে থাকা স্মৃতি মানুষকে প্রেমিক করে তুলেছে। তারা বানিয়েছে শিব পার্বতী, রাধা মাধব। কেউ আবার তথাগতর মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন। দোতলায় একটা ঘর ছিল, সেখানে মিশরের ঐতিহাসিক নিদর্শন রাখা। ঘরটা খুব ঠান্ডা, অন্ধকার। একটা কাঁচের বাক্সের মধ্যে মমি রাখা ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম সেটাই। ভাবছিলাম, মানুষ কেমন বেঁচে থাকতে চায় মৃত্যুর পরেও। সৌমিক এগিয়ে এসে হঠাৎ আমার কাঁধে হাত রেখেছিল। তারপর বলেছিল, আমি ছোটবেলায় বিকেল হলেই গল্প শুনতে যেতাম। আমাদের বাড়িরই একটা ঘুপচি ঘরে থাকতো মনিরুল। আমি মনি দাদা বলে ডাকতাম, যদিও তখন তার বয়স প্রায় 70। ও আমাকে গল্প শুনিয়েছিল, এক মরুর দেশের অভিশপ্ত প্রেমিকের গল্প। সে মাটি খুঁড়ে মমি তুলে আনত, খুঁজে বেড়াতো তার প্রেমিকাকে, কিন্তু কোনোদিন পায়নি। কারণ তার প্রেমিকা ছিল আসলে তার কল্পনা। তার মনেই বাস করত সে, যার মৃত্যু নেই, তার মৃত্যু পরবর্তী অস্তিত্বও নেই। গল্পের শেষে মণিদাদা বলতো, দিওয়ানা হতে গেলে এরকম হতে হবে, বুঝলে খোকা? আমি মাথা নেড়ে খুব হাসতাম, যেন দারুণ বুঝেছি। কিন্তু এখন বুঝি, দিওয়ানা হতে গেলে সত্যি এরকম হতে হবে। অপরাজিতা আলগা মনে শুনছিল গল্পটা। এই অনুভূতিগুলো ওর খুব অচেনা। তার চেয়েও অচেনা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া স্পর্শ। কোনো অচেনা পুরুষ ছুঁল অপরাজিতাকে, কিন্তু ওর অস্বস্তি হলো না, খারাপও লাগলো না। এই ছোঁয়া যেন ওর কাছে পরিচিত, বাবা মা, কাছের মানুষের মতো। কিন্তু সৌমিক তো কাছের দূরের কোনোটাই নয়। ওকে কোনো পর্যায়ে ফেলতে পারছে না অপরাজিতা। ওর ভেতরে কেমন যেন একটা উপভোগ্য কষ্ট হচ্ছে। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা বুঝবেন। লঙ্কা খেলে তো মুখ জ্বালা করে, তবু কিসের যেন একটা টানে কাঁচা লঙ্কা ছাড়া ভাত খেতে পারেন না অনেকেই। এই টানটাই অনুভব করেছিল অপরাজিতা, কিন্তু বুঝতে পারছে না ওর মন তখন অন্য কথা বলছে। আবার শুরু করলো অপরাজিতা। ওই ঘরের
আলো অন্ধকার আর শীতলতার মধ্যে আমার একটু উষ্ণতার দরকার ছিল। আমি বললাম, চলো অন্য কোথাও যাই। গল্পের ঘোর থেকে বেরিয়ে এলো সৌমিক। বলল, এই আমরা তো আসল জিনিসটাই দেখিনি এখনো। আমি জিজ্ঞেস করলাম, কি? সৌমিক বলল, আরে ডাইনোসর, ম্যামথ। সৌমিকের সরলতায় আমার মন ক্রমশ নরম হয়ে যাচ্ছিল। ওর পেছন পেছন গেলাম আমি। ওই ঘরটা জুড়ে বিশাল সব কঙ্কাল প্রযুক্তির ঠেকনায় ভর করে দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়িয়েই একটা ছবি তুলেছিলাম আমরা। সেই ছবিটা জানিস এখনো আমার কাছে আছে। দাঁড়া, তোকে দেখাই। খাট থেকে উঠে পড়ল অপরাজিতা। আলমারি খুলে বের করে আনলো একটা ডায়েরি। তারপর রাইমার পাশে এসে বসল। বলল, এই ডায়েরিতে আমার জীবনের অনেক হিসেব নিকেশ লেখা আছে। অপরাজিতা বেশ কিছুক্ষণ ধরে ডায়েরির পাতা উল্টালো। কিছু পাতা উল্টে দিল তাড়াতাড়ি, কয়েকটা আবার বেশ সময় নিয়ে দেখল মন দিয়ে। তারপর ছবিটা দেখালো রাইমাকে। এই তো পেয়েছি, দেখ বলেই খাতাটা ধরিয়ে দিল রাইমার হাতে। রাইমা দেখলো একটা সাদা কালো ছবি, বিশাল কাঁচের আভরণে বদ্ধ কয়েকটা কঙ্কাল। তাতেই ছায়া পড়েছে দুজন মানুষের। ছায়া নয়, প্রতিফলন, খুব স্বচ্ছ। মানুষ দুটোর চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছে না, তবে রাইমা, অপরাজিতা আর সৌমিক দুজনকেই চেনে। তাই অবয়ব দেখে বুঝতে পারল ওদের দুজনেরই ছবি এটা। রাইমা ওকে বলল, তোরা এরকম ভূতের মতো ছবি তুলেছিলি কেন রে? একটু ভালো করে ছবি তুলতে পারিসনি? অন্তত একটা সেলফিও তো তুলতে পারতিস। অপরাজিতা বলল, ভূতের দেশে গিয়ে ভূতের মতোই ছবি তুলতে হয়। রাইমা বলল, মানে? অপরাজিতা বলল, মানে আমরা চেয়েছিলাম বহুদিন পরে, মানে যখন আমরা কেউই থাকবো না, তখনও এই ছবিটা থেকে যাক। কাউকে বুঝতে হবে না এই দুজন মানুষ আসলে কে। শুধু তারা বুঝবে এই দুজন মানুষ ছিল মিউজিয়ামে, আর এদের দুজনের মধ্যে ছিল গভীর কোনো একটা সম্পর্ক। কোনো নাম নেই যার, কোনো ঠিকানা নেই। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।